নেক্সট কোশ্চিন 8 নাম্বার, একজন শিক্ষক হিসেবে সমাজ গঠনে আপনার ভূমিকা কি থাকবে? সমাজ গঠনের, সমাজ পরিবর্তনের হাতিয়ার হচ্ছে শিক্ষা। সুতরাং একজন শিক্ষকের উপরেই সেই দায়বর্তাই সমাজ গঠন করার। সুতরাং আমি ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গঠন করার চেষ্টা করব, নৈতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ গঠন করার চেষ্টা করব এবং তাদের মধ্যে সঠিক শিক্ষা দিয়ে আমি সমাজ গঠনের চেষ্টা করব। 9 নম্বরে রয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য কি ব্যবস্থা নেবেন? মানবিক মূল্যবোধ গঠনের জন্য ছাত্রছাত্রীদের মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক যে বিষয়, সেই নৈতিক বিষয়ে আমি নজর দেব এবং তার জন্য তাদের সঙ্গে ওঠা, তাদের সঙ্গে বসা, তাদের সঙ্গে গল্প করা, কিছু ভালো মনীষীদের কাহিনী শোনানো হতে পারে এবং সমাজের বিভিন্ন সমস্যাগুলো তাদের সঙ্গে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে হতে পারে। এই বিষয়গুলো সাহায্যে আমি ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারি বলে আমার বিশ্বাস। 10 নম্বর রয়েছে, সহকর্মীদের সাথে মতভেদ হলে আপনি কি করবেন? যে কোনো বিষয়ে মতভেদ বিষয়কে নষ্ট করে না, বরং অনেক ক্ষেত্রে বিষয়কে প্রাঞ্জল করে তোলে। কারণ আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট, বৌদ্ধিক যে বিকাশ, সেই বৌদ্ধিক বিকাশে বিতর্কের একটা বড় ভূমিকা থাকে। সুতরাং যদি সেটা গঠনমূলক হয় তাহলে অবশ্যই সেই বিতর্ক কখনোই কিন্তু খারাপ কিছু নয়। কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে সহকর্মীর সঙ্গে হয়তো মতানৈক্যে জড়িয়ে পড়েছি, মতভেদ তৈরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে একটা আলোচনার মাধ্যমে আমরা সুষ্ঠু সমাধানে আসব এবং বিদ্যালয়ের স্বার্থের জন্য যে মতামতটা রাখা জরুরি বা প্রয়োজন, সেই মতামতকে আমরা স্বীকার করে নেব। নেক্সট হচ্ছে 11 নম্বর, সরকারি স্কুলে পড়ানোর প্রবণতা কমছে কেন? একটা স্বাভাবিক প্রশ্ন হতে পারে। সরকারি স্কুলে পড়ানোর প্রবণতা, অর্থাৎ গার্জেনরা তাদের স্টুডেন্টদের, তাদের ছেলে মেয়েদের সরকারি স্কুল ছাড়িয়ে বেসরকারি স্কুলে পড়ানোর প্রবণতা বাড়ছে, এই প্রশ্নটি করা হয়েছে। সেক্ষেত্রে আপনি যেহেতু সরকারি স্কুলের শিক্ষকতার জন্য ইন্টারভিউ দিতে গিয়েছেন, সুতরাং সরকারি স্কুলকে আপনাকে কোনো না কোনোভাবে পজিটিভ দিক ফোকাসে নিয়ে আসা দরকার এবং কেন নিয়ে চলে যাচ্ছেন তার বিষয়গুলো একটু নক করব। যেমন সরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে হয়তো কোনো স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, হতে পারে সাময়িক একটা অভাব রয়েছে, হতে পারে। সেই কারণে সেই লোকালয়ের যে গার্জেন্সরা, তারা কি করছেন, তাদের ছেলে মেয়েদের হয়তো কোনো বেসরকারি স্কুলে দিয়ে দিচ্ছেন। বিভিন্ন প্রকল্পগুলো স্কুলে থাকে, সেই প্রকল্পগুলো পুরোপুরি কাজে লাগাতে গিয়ে হয়তো কিছুটা হলেও সময়ের সমস্যা হচ্ছে বলে তারা ভাবছে। কিন্তু সরকারি প্রকল্পগুলোকে যদি সুন্দর পরিকাঠামো দিয়ে সুন্দরভাবে প্রজেক্টগুলোকে কাজে লাগানো যায়, তাহলে এখানেও খুব সুন্দরভাবে পড়াশোনা হতেই পারে এবং সেগুলোর জন্য গার্জেনদেরকে আমরা বোঝাতেই পারি। এবং যদি আমরা সেরকমভাবে শিক্ষকরা ক্লাস করতে পারি এবং আমাদের স্কুলের রেজাল্টগুলোকে যদি সেইভাবে তাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে কখনোই সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে যাবে না। এই মতামতগুলোকে হয়তো আমরা গুরুত্ব দেব। 12 নম্বর হচ্ছে, বিদ্যালয়ে কোনো একটি ছেলে বা মেয়ে প্রতিদিন দেরি করে এলে আপনি কি করবেন? যদি এরকম কোনো নেগেটিভ প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে তার কারণ জানার চেষ্টা করব। যেমন দুটো ছেলে প্রায় প্রতিদিন ঝগড়া করে, আপনি কি করবেন? তাহলে তাদের ঝগড়ার কারণটা আমি জানার চেষ্টা করব। প্রতিদিন দেরি করে আসছে, আপনি কি করবেন? প্রথমে আমি কারণ জানার চেষ্টা করব। বারবার ফেল করছে, আপনি কি করবেন? প্রথমে আমি তার ফেল করার কারণটা জানার চেষ্টা করব, খতিয়ে দেখার চেষ্টা করব। এখানেও সেম, বিদ্যালয়ে কোনো একটি ছেলে বা মেয়ে প্রতিদিন দেরি করে এলে আপনি কি করবেন? তার দেরি করে আসার কারণটা আমি জানবো। প্রথমত কেন দেরি করে আসছে, সে কি বাড়িতে কোনো কাজ কামে যুক্ত থাকছে সেই কারণে দেরি হচ্ছে, নাকি তার কোনো প্রবলেম আছে, নাকি খুব দূর থেকে আসছে, হয়তো বা পায়ে হেঁটে আসছে, নাকি কোনো কারণে, সেই কারণটা খতিয়ে দেখে তারপরে আমি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। 13 নম্বর হচ্ছে, প্রভিশনাল ক্লাসে গিয়ে আপনি কি করবেন? প্রভিশনাল ক্লাসটা হচ্ছে যে, হতে পারে কোনো একজন শিক্ষক উনি বিশেষ কারণবশত একদিন আসতে পারেননি, সুতরাং তার জন্য রুটিনে যে ক্লাস থাকবে সেই ক্লাসগুলো অন্য টিচার্সদের অফ পিরিয়ড যেগুলো, সেই পিরিয়ডগুলোতে দেওয়ার ব্যবস্থা।
তার ফলে ক্লাসগুলো স্মুথলি চলবে, কোনো ক্লাস গ্যাপ যাবে না। এ হচ্ছে প্রভিশনাল ক্লাস। প্রশ্ন রয়েছে যে প্রভিশনাল ক্লাসে গিয়ে আপনি কি করবেন। ধরুন আপনি ভূগোলের স্টুডেন্ট, কোনো একটা বাংলার টিচার সেদিন আসেননি, আপনাকে বাংলার কোনো একটা ক্লাসে যেতে বলা হয়েছে। আপনি বাংলার ক্লাসে ভূগোল শিক্ষক গিয়ে কি করবেন? এক্ষেত্রে বিভিন্ন রকমের উত্তর হতে পারে। হ্যাঁ, যদি বাংলাটাও একজন ভূগোল শিক্ষক সুন্দরভাবে ক্লাস দেব মনে করেন, দিতেই পারেন, তাহলে বাংলা ক্লাস দিলেন। যদি এমন হয় যে আমি বাংলা ক্লাস দেবো না, আমি ভূগোলটাই ক্লাস দেব, সুতরাং আমি তাদেরকে বলে শুরু করতে পারি সেভাবে। তবে প্রথমত ক্লাসে ইন করে ছাত্রছাত্রীদের ওদের রুচি, ওদের আগ্রহ ইত্যাদি জেনে নিয়ে আমি সেই ক্লাস শুরু করতে পারি। যেমন যদি দেখি যে তাদের ভূগোলে রুচি আছে ভালো, আমি সেরকম কোনো একটা সিচুয়েশান তৈরি করলাম, তাহলে সেক্ষেত্রে আমি ভূগোলের ক্লাস করতে পারি, আমি অন্যান্য বিষয়ের ক্লাস করতে পারি, আমি কোনো একটা ডিবেট ওখানে রাখলাম তাদের সামনে, কোনো কুইজ রাখলাম সেই ক্লাসে গিয়ে, এমন হতে পারে বিভিন্নভাবে ক্লাসটাকে আমি হ্যান্ডেল করতে পারি, মানে আনন্দপূর্ণ আমি করে তুলব সেই ক্লাসটাকে। নেক্সট হচ্ছে স্কুলে পড়েও বাচ্চাদের টিউশন লাগে কেন? এমন প্রশ্ন হতেই পারে। স্কুলে পড়ার পরেও দেখা যাচ্ছে সকাল সন্ধে বাচ্চাদের টিউশন লাগছে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ অবশ্যই আমরা পজিটিভ দিক বার করেও বলার চেষ্টা করব। যেমন কিছু স্টুডেন্ট থাকে যারা হয়তো ক্লাসে স্বাভাবিক যে পঠন পাঠন, সেই পঠন পাঠনে তারা সন্তুষ্ট নয়, তাদের আরও বেশি কিছু চাই, সুতরাং তাদের জন্য এক্সট্রা সময়ে পঠন পাঠনের জন্য আলাদাভাবে টিউশন প্রয়োজন বলে অন্তত গার্জেনরা মনে করেন। আবার কিছু স্টুডেন্ট পিছিয়ে পড়া থাকে, যারা হয়তো সাধারণ যে শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষের সাধারণ মান থেকে তারা হয়তো পিছিয়ে আছে, ফলে তারা সাহস পায় না সেখানে স্কুলে স্যারদের সঙ্গে প্রশ্নোত্তর করার, সেই কারণে তারা আলাদাভাবে টিউশনের প্রয়োজন আছে বলে গার্জেনরা মনে করেন। এখানে আমার একজন ক্যান্ডিডেট হিসেবে আমার মনে হয়, মানে এভাবে আপনি বলতে পারেন যখন আপনাকে প্রশ্ন করা হবে, যে আমার মনে হয় যে একটা সাধারণ শ্রেণীকক্ষে যদি ছাত্রছাত্রীদের মান অনুযায়ী ক্লাসটাকে যথাযথভাবে আমরা করতে পারি, তাহলে এই দুর্বলতা থেকে তারা বেরিয়ে আসবে। তাদের যে হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্কগুলো আমি দেখে নিয়ে তার দুর্বলতা দূর করার চেষ্টা করব, তাকে সাহায্য করার চেষ্টা করব। এভাবেই তাদের টিউশনের প্রতি যে ঝোঁক সেটা কমবে বলে মনে করছি। নেক্সট হচ্ছে আপনি অবসর সময়ে কি করবেন। অবসর সময়ে কি করবেন এই বিষয়টার উত্তর বিভিন্ন রকমভাবে হতে পারে। এর সঙ্গে হবি বিষয়টা যুক্ত আছে। আপনার হবি কি, আপনি সেই হবি রিলেটেড বিষয় আপনি বলতে পারেন। যেমন কারো হতে পারে ছবি আঁকা, কারো হতে পারে আরও কিছু। এখানে যদি কমন উত্তর দিতে হয় তাহলে আমি বলবো, আমাকে প্রশ্ন করা হলে আমি বলবো যে আমি যে কোনো বিষয়ের ক্রিয়েটিভ বিষয় পছন্দ করি, সাবজেক্টিভ বিষয়ের ক্রিয়েটিভিটি হোক কিংবা আদার্স কোনো বিষয়ের উপরে হোক, আমি সেই সৃজনশীল বিষয় পছন্দ করি। সুতরাং যদি ভূগোল হয় তাহলে ভূগোলের বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো খুব ক্রিয়েটিভ, সেই বিষয়গুলো নিয়ে আমি সময় পাস করতে পছন্দ করব। যদি কারো গল্প পড়া বা গল্প লেখার অভ্যাস থাকে তাহলে সেখানে ক্রিয়েটিভিটিটা আমি প্রকাশ করব। সাপোজ আমি বাংলার ক্যান্ডিডেট, তাহলে আমি সেক্ষেত্রে বলতেই পারি যে আমি কবিতা কিংবা গল্প কিংবা প্রবন্ধ লিখতে পছন্দ করি, ভাবতে পছন্দ করি, সুতরাং আমার অবসর সময় আমি সেগুলো করব, গল্পের বই পড়ব, এভাবে বলা যেতে পারে। ম্যাথের ক্যান্ডিডেট, সে হয়তো ম্যাথ করতে পারেন, ম্যাথ নিয়ে চিন্তাভাবনা করতে পারেন ইত্যাদি, কিংবা কোনো হবি আলাদা থাকলে সেগুলো আমরা বলতেই পারি। এভাবে এখানে 15খানা কোশ্চিন এখানে লিখে রেখেছি, সেই 15খানা কোশ্চিনের বিভিন্নভাবে অ্যান্সার দেওয়া যেতে পারে। অ্যান্সার দেওয়ার সময় আমি কতটা সাবলীলভাবে উত্তরটা বলছি এটা ম্যাটার করে যায়। সুতরাং আমি প্রত্যেক ক্যান্ডিডেটকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা শেষ পর্যন্ত যেন সফল হয় এই শুভকামনা থাকছে। যখন কর্তা প্রশ্ন করছেন সেই প্রশ্নটা ভালো করে শুনে বলতে রিপিট যেন না করতে হয় শোনার ক্ষেত্রে, যে স্যার আরেকবার বলুন, এই ব্যাপারটা খুব একটা সুখকর নয়। সুতরাং অ্যালার্ট থাকতে হবে কোন এক্সপার্ট কী বলছেন, আমি প্রশ্নটা ভালো করে শুনে নিয়ে সাবলীলভাবে উত্তরটা আমি বলবো। যদি কোনো বিষয় আমার জানা না থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি, স্যার এই মুহূর্তে আমার এটা ঠিক জানা নেই, বা স্যার এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, আমি এটা জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে না বলার স্টাইলেও আপনি একটা পজিটিভিটি দেখাচ্ছেন,
এভাবে যদি আমরা সঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারি এবং পার্সোনালিটিটাকে যদি সঠিকভাবে আমরা উপস্থাপন করে আসতে পারি, তাহলে সফল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করুন সামনের ইন্টারভিউয়ের জন্য। সবার ইন্টারভিউ ভালো হোক, শুভেচ্ছা রইল। ধন্যবাদ।